সুপ্রিয় দর্শক, আবারও আলোচনায় সেই 7.62 রাইফেলের গুলি এবং বুলেট। ফেনীতে পাকিস্তানি বুলেট উদ্ধার, নিরাপত্তা উদ্বেগ বাড়ছে এবং উদ্ধার হয়েছে কি সেই 7.62 মিলিমিটার বুলেটের রাইফেলের গুলি। আমরা একটু বিস্তারিত এই বিষয়টা জানাবো এবং বিষয়ের ভয়ঙ্কর বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ফেনীতে পাকিস্তানের তৈরি 7.62 মিলিমিটার বুলেট উদ্ধারের স্থানীয় উদ্বেগ, 3 অচেনা ব্যক্তির উপস্থিতি নিয়ে জল্পনা, পুলিশ বলছে তদন্ত চলছে। ফেনী শহরের কলতগাছি রোডে রেলওয়ে পরিত্যক্ত এলাকায় পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির পিএফ এর তৈরি 7.62 মিলিমিটার রাইফেলের 3 রাউন্ড বুলেট এবং একটি ধারালো ছুরি উদ্ধারের ঘটনায় এলাকার চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের চোখে পড়া 3 অচেনা ব্যক্তিকে ঘিরে সন্দেহ, নতুন উত্তেজনার প্রশ্ন উঠেছে। হ্যাঁ দর্শক, এরকমই একটা ঘটনা। এই যে 7.62 জানেন, 5ই আগস্টের আগে স্নাইপার রাইফেল দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছিল, এই যে ছাত্রদেরকে হত্যা করে মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার পিছনে যে স্নাইপারের গুলিটা কাজ করেছে এবং যেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, উপদেষ্টা আমাদের সাখাওয়াত হোসেন বারবার বলেছে এই যে 7.62 এটা কিন্তু বাংলাদেশ পুলিশ ইউজ করে না, ব্যবহার করে না, এটা কোত্থেকে আসলো, তাহলে এই গুলি কারা চালালো? দেখেন, এই যে 7.62 সেই গুলির এখন বাংলাদেশের পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। তার মানে পাকিস্তানের এই যে প্রেতাত্মারা এই লস্করে তৈয়বা হতে শুরু করে বিভিন্ন লস্করে তৈয়বা ঘোষণা করেছে যে 5ই আগস্টের ঘটনা শেখ হাসিনা সরকার রেজিম পরিবর্তনের পিছনে তারা কাজ করেছে। এই জিনিসটা কিন্তু আজকে দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে যে এই ঘটনায় 5ই আগস্টে যে শেখ হাসিনা সরকারকে উৎখাতের ঘটনায় সরাসরি পাকিস্তান এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী যে জড়িত ছিল তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তো দর্শক, বিশ্লেষণে আমরা একটু যাই যে আজকে ভিডিওটি অত্যন্ত এই বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ যে এক কথায় বলতে গেলে এটি একটি জাতীয় নিরাপত্তা সতর্কবার্তা। কারণ আজ আমরা কথা বলবো ফেনী থেকে উদ্ধার হওয়া এই যে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি পিএফ এর তৈরি 7.62 মিলিমিটার বুলেট নিয়ে এবং সেই অচেনা রহস্যময় ব্যক্তির খবর নিয়ে যাদের উপস্থিতি স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। এটি কি সাধারণ কোনো অপরাধীদের কাজ, নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর কোনো নাশকতার চক্র, এমনকি দেশের অভ্যন্তরে সক্রিয় আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক? আজ সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। 22 নভেম্বর শুক্রবার ভোর ফেনী শহরের কলতগাছি রোড রেলওয়ে পরিত্যক্ত এলাকা, যে জায়গায় নিয়মিত কিশোর গ্যাং, মাদক কারবারি, অপরাধীদের আড্ডা। এলাকাবাসী আগের রাতে সিদ্ধান্ত নেয় ভোরে টহল দিবে, কারণ তারা সন্দেহ করেছিল যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তারপর কি হলো? ভোর 4টার দিকে 3জন অপরিচিত মানুষকে তারা দেখে, তাদের আচরণ ছিল অস্বাভাবিক। এলাকাবাসী চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালাতে শুরু করে। ধাওয়া করতে গিয়ে স্থানীয়রা লাকি স্ট্রাইক সিগারেট প্যাকেটে খুঁজে পান এবং সেই প্যাকেটে খুলতেই শিউরে ওঠেন সবাই। এর ভিতরে ছিল পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি 7.62 মিলিমিটার রাইফেলের বুলেট এবং একটি অত্যাধুনিক ধারালো ছুরি। বন্ধুরা, প্রশ্ন হচ্ছে, ফেনীতে রাতের অন্ধকারে পাকিস্তানি বুলেট কে আনলো? 7.62 রাইফেলের বুলেট কোনো সাধারণ অস্ত্রের গুলি নয়। এটি সাধারণত ব্যবহৃত হয় পাকিস্তান সেনাবাহিনী কিছু স্ট্যান্ডার্ড রাইফেলে, প্রশিক্ষণ প্রাপ্ত সন্ত্রাসী গোষ্ঠী, আইএসআই এর কালোবাজার নেটওয়ার্ক এবং আফগান পাকিস্তান সীমান্ত অস্ত্র চক্র। বিশেষজ্ঞ বলেন, পিওএফ এর গোলাবারুদ সাধারণত কোনো দেশেই সাধারণ ক্রিমিনালদের হাতে দেখা যায় না। বাংলাদেশে এটি পাওয়া মানে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমারের সন্ত্রাসী চক্রের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে, অথবা বড় কোনো হামলার প্রস্তুতি চলছিল, কিংবা সীমান্ত পেরিয়ে অস্ত্র পাচার চক্র দক্ষিণ বাংলার নতুন ঘাঁটি তৈরি করেছে। এই ঘটনাকে সরকার গোয়েন্দা সংস্থা যদি স্বাভাবিক ঘটনা হিসেবে নেয় তাহলে তা হবে ভয়াবহ একটা ভুল সিদ্ধান্ত। এবং সরকার নেবে কি? আসলে সরকারের ভিতরেই এরকম লোক আছে, তারা জানে যে 7.62 রাইফেল কোথায় আসছে, কিভাবে ব্যবহৃত হচ্ছে, কাদের কাছে আছে। আপনি জানেন যে এই যে এনসিপি নামক জুলাই সন্ত্রাসীরা, তারা ঘোষণা দিয়েছে যে তারা যদি সরকার পতন না করতে পারতো তাহলে তারা গৃহযুদ্ধের দিকে যেত। এই গৃহযুদ্ধের অস্ত্রগুলো তাহলে কোথায়? এই গৃহযুদ্ধের অস্ত্রগুলাই এখন তারা গ্রাম পন্তরে এবং গ্রাম পর্যায়ে তারা পৌঁছে দিচ্ছে। স্থানীয়দের বয়ান থেকে জানা গেছে যে এদের একজন দেখতে অনেকটা পাহাড়ি আদিবাসীর মতো, অন্য দুজন অচেনা, এলাকায় কেউ আগে তাদেরকে দেখেনি। পাহাড়ি বৈশিষ্ট্য থাকা মানে কয়েকটি সম্ভাবনা আমরা পাই। 1 নম্বর সম্ভাবনা হচ্ছে রোহিঙ্গা বা সীমান্তবর্তী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য। 2 নম্বরে থাকতে পারে পার্বত্য চট্টগ্রামের সক্রিয় অস্ত্র ব্যবসায়ী নেটওয়ার্ক। 3 নম্বর মিয়ানমার বাংলাদেশ সীমান্তে অস্ত্র সাপ্লাই চক্র। 4 নম্বর হতে পারে আন্তর্জাতিক জঙ্গি চক্রের লজিস্টিক টিম। এখন বড় প্রশ্ন হচ্ছে, তারা কাদের জন্য এই বুলেট এনেছিল? এটা কি কোনো বড় হামলার অংশ ছিল, নাকি কারো হাতে সরবরাহ করার জন্য ড্রপ পয়েন্ট তৈরি করা হয়েছিল?
বুলেটের পাশাপাশি যে ছুরিটি পাওয়া গেছে সেটিকেও পুলিশ বলেছে অত্যাধুনিক সাইলেন্ট অপারেশনের ছুরি। বুঝতে পারছেন দর্শক? এ ধরনের ছুরি সাধারণত ব্যবহৃত হয় প্রশিক্ষিত সন্ত্রাসী, স্পেশাল অপস টিমের এবং বিচ্ছিন্নতাবাদী মিলিট্যান্ট এবং নীরব হত্যাকাণ্ডে। এটি প্রমাণ করে এরা সারাদি ছিল না, এরা কোনো মিশনে ছিল বা কোনো না কোনো মিশনে এসেছে। গুলিটা পাওয়া গেছে, কিন্তু অস্ত্রটা নিশ্চয়ই তার আশেপাশে বা ওই এলাকাতেই কোনো সন্ত্রাসী ছিল যার কাছে ওই অস্ত্রের মাধ্যমে এই গুলি ব্যবহার করা হতো। এখন বিশ্লেষণ করতে পারি আমরা যে ফেনীতে পাকিস্তানি বুলেটের উপস্থিতির নির্দেশ কি করে বা কি সিগন্যাল দিচ্ছে আমাদের কাছে। বাংলাদেশে জেএমবি, নব্য জেএমবি, হুজি, আইএসআই এর অনেক শাখায় পাকিস্তান অস্ত্র ব্যবহার করে। এই গ্রুপগুলো অনেক সময় ড্রপ পয়েন্ট অস্ত্র রেখে যায়, পরে অন্য টিম এসে নিয়ে যায়। তার মানে এই যে অস্ত্রগুলো আমরা যদি ধরি যে কিছু গ্রুপ এই তারা সিগন্যাল দিয়ে বা অমুক প্যাকেটের মাধ্যমে এভাবে রেখে গেছে, এবং আরেকটা গ্রুপ কোথায় রেখে গেছে সেই পজিশন অনুযায়ী এই প্যাকেটটা নিয়ে নিচ্ছে বা গুলিটা নিয়ে নিচ্ছে। কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, ফেনী রুট আইনশৃঙ্খলা বাহিনী বহুবার উল্লেখ করেছে এটি আঞ্চলিক অস্ত্র পাচারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ফ্রন্ট। বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিদেশি তৎপরতা। সাম্প্রতিক সময়ে ভারত বলেছে বাংলাদেশের মাটি ব্যবহার করে হামলার পরিকল্পনা। আইএসআই সক্রিয় বলে একাধিক রিপোর্ট এবং বাংলাদেশে দোভালের ডসিয়ার হস্তান্তর। এবং আপনি জানেন আমাদের নিরাপত্তা উপদেষ্টার কাছে যে ডসিয়ার বা খতিয়ান দিয়েছে দোভাল, সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে যে বাংলাদেশে পাকিস্তানি যে জঙ্গি লস্করে তৈয়বা, জয়শে মোহাম্মদ এবং এই যে হারুন ইজাহারের মতো জঙ্গিরা, এরা কিন্তু অ্যাক্টিভ এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডের তালিকা কিন্তু সেখানে ধরিয়ে দিয়েছে। এই ঘটনার টাইমিং, এই যে ঘটনা সন্দেহজনকভাবে কিন্তু একই রকম মিলে যাচ্ছে। তার মানে ভারত যে সম্পর্কটা বা ভারত যে অভিযোগটা করেছে, ভারত যে নথিগুলো দিয়েছে সেগুলো যে সত্য, এগুলো প্রমাণিত হচ্ছে। কখনো কখনো বড় সন্ত্রাসী সংগঠন গোপনে বুলেট বা ছোট অস্ত্র পূর্বেই সাজিয়ে রাখে, যাতে পরে কুরিয়ারের মাধ্যমে প্রক্সি ব্যবহার করা সংগ্রহ করা হয়। মানে স্থানগুলোতে কিন্তু তারা এভাবে সারা বাংলাদেশের পয়েন্টে পয়েন্টে তাদের অস্ত্রগুলোকে মজুত রেখেছে, যখন তারা যে কোনো অ্যাকশনের জন্য যে কোনো প্রয়োজনে সেগুলো ব্যবহার করতে পারে। পুলিশ বলছে আমরা তদন্ত, এটুকু দিয়ে কি জাতীয় নিরাপত্তা নিশ্চিত হয়? পুলিশ তো নিষ্ক্রিয়, পুলিশ আসলে এগুলো দেখেও না দেখার ভান করে, এরা আসলে কোনো কার্যকরী ভূমিকায় নেই এবং আমরা সেটা দেখছি। এবং তারা এই জামাত ইউনুস গংয়ের একটা পাপেট হিসেবে কাজ করছে এখন। এটা কেবল তদন্ত চলছে এ ধরনের ঘটনা নয়, এটা দেশের সার্বিক নিরাপত্তার ব্যবস্থার জন্য একটি রেড সিগন্যাল কি আমরা তো দেখতেছি রেড সিগন্যাল, কালো সিগন্যাল। এখন আরো কোনো সিগন্যাল থাকলে বাংলাদেশের জন্য সেটাই এখন অপেক্ষায় আছে বা সেটাই অবস্থা বিরাজ করছে। বাংলাদেশ এখন রাজনৈতিক অস্থিরতা, নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা, সীমান্তে জঙ্গি নাড়াচাড়া, পাহাড়ি অঞ্চলকে অস্ত্রচক্র এবং আন্তর্জাতিক চাপ, এসবের মধ্য দিয়ে কিন্তু যেতে হচ্ছে। এ সময় বিদেশি মিলিটারি গ্রেড বুলেট উদ্ধার হওয়া কোনোভাবেই সাধারণ ঘটনা নয়। এই ধরনের বুলেট ব্যবহৃত হয় স্নাইপার রাইফেল, অটোমেটিক রাইফেল, লং রেঞ্জ টার্গেটিং কিলিং এবং অপারেশনাল অ্যাম্বুশ। এটি প্রমাণ করে বাংলাদেশের নির্দিষ্ট জায়গা, ব্যক্তি বা প্রতিষ্ঠান টার্গেট হতে পারে। তার মানে এই যে তাদের টার্গেট কিলিং এর যে বিষয়টা, এই সামনে তাদের আরো টার্গেট কিলিং আমরা কিন্তু দেখেছি বিভিন্ন সময়ে দর্শক, যে এই যে নদী, খাল, বিল বিভিন্ন জায়গাতে লাশ ভেসে যাচ্ছে এবং মানুষের প্রতিদিনই ৩টা-৪টা লাশ নদী, খাল, বিলে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাতে, বনে জঙ্গলে। এটাই কিন্তু ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের বাস্তবতা এবং এটা কিন্তু প্রতিদিনের নিত্য নতুন ঘটনা। এই ৩ ব্যক্তি কার নির্দেশে কাজ করেছিল সেটা যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা ধরে নিতে পারি যেটা পাকিস্তান জঙ্গি নেটওয়ার্ক, মিয়ানমার ভিত্তিক অস্ত্রচক্র, বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীল তৈরি করা অদৃশ্য শক্তি, নাকি কোনো মাদার গ্রুপ অব স্থানীয় সেল। যে প্রশ্নটি সবচেয়ে ভয়ঙ্কর, ফেনী কি এখন নতুন জঙ্গি করিডোর হিসেবে ব্যবহার হচ্ছে কিনা? দর্শক, এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়, এটা কিন্তু ভাবনার বিষয়। বিশেষজ্ঞরা বলছেন অবিলম্বে কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত নেওয়া, আইএসপিআর এবং এনএসআই যৌথ বিশ্লেষণ, সংশ্লিষ্ট এলাকায় কিশোর গ্যাং নেটওয়ার্ক স্ক্যান, সিসিটিভি, মোবাইল লোকেশন ট্র্যাক, সীমান্ত অতিরিক্ত চেকপোস্ট, পাহাড়ি রুটে গোয়েন্দা নজরদারি, এই পদক্ষেপগুলো জরুরি। আজকের ভিডিওর এই যে মূল বার্তাটা যেটা আপনাদের কাছে হচ্ছে, ফেনীতে পাকিস্তান বুলেট উদ্ধার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা অত্যন্ত পরিকল্পিত, সংগঠিত এবং ভয়ঙ্কর সন্ত্রাসী নেটওয়ার্কের ইঙ্গিত। যদি এখনই এই শক্ত পদক্ষেপ না নেওয়া হয়, এর পরিণতি হতে পারে ভয়াবহ এবং আমরা সেই ভয়াবহ পরিণতির দিকে কিন্তু দর্শক এগিয়ে যাচ্ছি। আমার কাছে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে দর্শক, এই যে পুরো জিনিসটা আপনারা দেখলেন, একটার পর একটা অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস এবং এই যে ইউনূস সরকারের
দেশ ধ্বংসকারী কর্মকাণ্ড, এগুলো থেকে দেশকে বাঁচাতে হলে ইউনূসের বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে এবং একে যত দ্রুত উৎখাত করা যাবে এই বাংলাদেশকে তত তাড়াতাড়ি বাঁচিয়ে ওঠা যাবে বলে আমি বিশ্বাস করি। তাই ইউনূসের বিরুদ্ধে প্রতিরোধ করুন এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে। যারা শুনেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।